মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেকটা দিন ভিডিও কিন্তু আমি সকাল থেকেই শুরু করি। আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম বিকেল থেকে। আজকের এই বিকাল থেকে ঠিক রাত পর্যন্ত আমি যা যা করব সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের না ঘরের সমস্ত জিনিসপত্র মানে চাদর থেকে সবগুলোই কাচাকুচি করেছিলাম। তাই সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজকের সকালবেলা এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর এই 1টা থেকে 1:30 থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো সকাল সকাল ভাগ্যিস জামাগুলো কেচে দিয়েছিলাম, না হলে যে কি মুশকিল। আর আজকের হচ্ছে গিয়ে মঙ্গলবার ঠিক বিকেল 4টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় কাচাকুচিটা করলেও আমি কিন্তু চাদরটা পাতিনি, তো বিকেলবেলাতেই পেতে দিলাম। সকালবেলায় যেহেতু আবার ওই কাজটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে। তো এখন বিকেলবেলায় বিছানার চাদর তারপরে সবগুলো ঠিক করে নিয়ে কিছুটা সময় রেস্ট করেছিলাম। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছিলো, মগরিবের নামাজটা কমপ্লিট করে চা খেয়ে এখন বসেছি মেয়ের কাঁথাগুলো সেলাই করব বলে। মেয়ের কাঁথাগুলো একটু একটু করে ছিঁড়ে গেছে, যেগুলো কিন্তু এই সময় না বসিয়ে নিলে একদমই পচে যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই আমার এই পুরোনো শাড়িটা দিয়ে আমি মেয়ের কাঁথাগুলো বসিয়ে দেবো। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু এই শাড়িটা আমাকে অনেকবার হয়তো পরতেও দেখেছো। তো যাই হোক, এখানে শাড়িটা দিয়ে কাঁথা বসিয়ে নিচ্ছি। আর একসাথে তো সবগুলো সেলাই করতে পারবো না, একদিন একটা একটা করে বা একটা কাঁথা 2 দিন ধরে এইভাবে কিন্তু করতে হবে। তাই আজকের এই কাঁথাটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, আজকে শুধু বসিয়ে ঘর করে রেখে দেবো। কালকের এটাকে ফিনিশ করে দেবো। কালকের ফিনিশ করার পর এর লুকটা কিন্তু কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু মেশিনের মধ্যেই আমি স্টিচটা করে নিচ্ছি। আমি তো এখন আর হাতে করব না, যেহেতু অনেক সময় লাগবে, আর আমি কিন্তু এখন আর অত সময় দিয়ে কোনো কাজই করতে পারবো না, সেই কারণে। তো সত্যি কথা বলতে, আমরা যখন বাপের বাড়িতে থাকি তখন কিন্তু আমাদের এটাই বলা হয়, মানে বিয়ের আগে যখনই কোনো কিছু আমরা করতে যাই বা ঘোরাফেরা করার কথা বলি বা কোনো একটা কিছু করার কথা বলি, অনেক ফ্যামিলি আছে যারা বলে যে এগুলো সব তুমি যেগুলো করতে চাও সেগুলো শ্বশুরবাড়িতে গিয়ে করো, এখানে আর করো না। তো এটা আমাদের শুনতে হয়। যেমন ধরো হয়তো কোথাও আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলাম বন্ধুদের সঙ্গে, তখন আমাদের শুনতে হয় না, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেও না, বিয়ের পরে তোমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাবে। কি এমনটা হয় না? কিন্তু বিয়ের পর অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ঘোরাফেরা কখনোই হয় না। অনেক বাড়িতেই হয়, অনেক ক্ষেত্রেই হয়, তবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তাদের কিন্তু এই জিনিসটা কখনোই একেবারেই সম্ভব হয়ে ওঠে না। হবে না এটা বলবো না, হবে, তবে সেটা সময়ের সাপেক্ষে অনেক শখ ত্যাগ করে তারপরে একটা শখ পূরণ করতে হয়। মানে কিছু পেতে গেলে কিছু দিতে হবে, এরকম একটা ব্যাপার। যে কোনো কিছুই শখ করলাম পেয়ে গেলাম এমনটা কিন্তু নয়। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেই হিসেবে কোনো শখ পূরণ করতে গেলে সবথেকে প্রথমে ছোটোখাটো শখগুলোকে ত্যাগ করতে হবে। যেমন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে, একটু ভালো পড়াশোনা থেকে স্টার্ট করে সেগুলোকে ত্যাগ করে তারপরেই কিন্তু আমাদেরকে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার জন্য টাকা জমিয়ে ঘুরতে যেতে হবে। বা হয়তো কোনো কিছু একটা ভালো ফার্নিচার কেনার শখ করলে তখন কিন্তু দেখা যাবে কি অল্প অল্প করে টাকা জমিয়ে ছোটোখাটো শখগুলোকে ত্যাগ করে তারপরে সেই শখ
শখটা পূরণ করতে হবে। তো এমনটা হয় না? তো কালকের কিন্তু ভাত ছিল, তো সেই ভাতটাই আমি দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলায় ভাবলাম মুরগির মাংস ছিল, আলু দিয়ে রান্না করতে হাজব্যান্ডকে ফোন করেছিলাম, উনি বললেন মুরগির মাংসটা রান্না করো। তারপরে আমি নিজে ভেবে দেখলাম যে মুরগির মাংস রান্না করব, ভাত রান্না করব, তাহলে এক কাজ করি বিরিয়ানি করে নিই, হাজব্যান্ডকে কিন্তু সারপ্রাইজ দিয়ে দেবো। তো সেই কারণে ঝট করে ভাবলাম বিরিয়ানি করা যাক। আর ইন্ডাকশানে এই প্রথমবার আমি বিরিয়ানি করছি, তো খুব একটা সময় লাগেনি, ঠিক যেমন যেমন সময় লাগে আর কি একটা ভাত একটা তরকারি করতে, ঠিক তেমনই সময় লেগেছিল। তো এই যে সব থেকে প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ, আর সেই সাথে কিন্তু তেজপাতা, এলাচ, লং, দারুচিনি সব কিছু দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিন্তু ভাতটা মানে পানিটা আমার অল্প একটুখানি ফুট এসে গেছে। তারপর আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে 80%-এর মধ্যে আমি ভাতটা রান্না করে নেব। আর এখানে কিন্তু আমি চিকেন বিরিয়ানি করছি, গরুর মাংস রান্না করছি না, মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা করব। তো এই যে আগে কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে হাজব্যান্ড মুরগির মাংস নিয়ে এসেছিলেন অনেকটা, তো সেখান থেকেই কিছুটা তো আমি রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে বিরিয়ানিটা করছি। তো এখানে ভাত আমার হয়ে গেছে, তারপরে এই যে আমি ভাজাভুজিটা করে নেব। তো আলু এবং মুরগির মাংস আমি একসাথে ভেজে নিচ্ছি, 2-4টে আলু আর 2-4টে মুরগির মাংস, এটা আবার আলাদা আলাদা করে ভাজতে যাবো, অনেক সময় লেগে যাবে, তাই ভাবলাম একসাথেই ভেজে নিই। প্রথমে আলুটা দিয়ে ভাজাভুজি করছিলাম, তারপর দেখলাম বেশ অনেকটা জায়গা সাইডে রয়েছে, আর শুধু রাতের বেলায় তো খাবো, তো সেই কারণে ভাবলাম একসাথেই ভাজাভুজি করে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলো এবারে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক। আমার কালকের গত ভিডিওতে অনেকগুলোই আমার কমেন্ট এসেছিলো, যার রিপ্লাই আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো গত ভিডিওতে মমস অফ বাই লাইফ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন, আমি যতবারই বিপদে পড়েছি ততবারই আমি মা, বাবা ও স্বামীকে ছাড়া অন্য কাউকে বিনা স্বার্থে পাশে পাইনি। তো এটা একদমই ঠিক কথা, একমাত্র যদি বিনা স্বার্থে কেউ তোমার বিপদে পাশে দাঁড়াতে পারে সেটা একমাত্র তোমার মা, বাবা এবং তোমার পরিবারের লোক, মানে তোমার বাবার বাড়ির যদি পরিবারে এমন কাছের কোনো মানুষ থাকে, আর তোমার হাজবেন্ড তো আছেই, তো এদেরকে ছাড়া তুমি তোমার বিপদে কাউকেই পাশে পাবে না। তো তোমার জন্য অনেক দোয়ার, অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য। সাথী আক্তার দিদিভাই কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। সুখ দুঃখ সংসার দিদিভাই কমেন্ট করেছিলেন, ঠিক বলেছেন আপু, অনেক 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 দোয়া রইল। আর তারপরে এখানে আশুরা খাতুন দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই আসসালামু আলাইকুম, তোমার পুজোতে কি প্ল্যান দি, কোথাও যাবে না? তো নিশ্চয়ই যাব, পুজোটা মিটে যাক, আমার হাজব্যান্ডের একটু কাজটা হালকা হয়ে যাক, আগের সপ্তাহের দিকে একটু দিদির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, আর ওখান থেকে একটু কোথাও যাওয়ার ইচ্ছা আছে। তো যদি কোথাও যাই তোমাদের সাথে তো ডেফিনেটলি ব্লগ শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগ, তাহলেই তোমরা নিত্য নতুন ভিডিও পাবে। আর তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। কথা দিদিভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া রইল। জাফার হাসান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অ্যাপারেন্টলি বাড়ি কোথায় দিদি? তো আমার বাড়ি হচ্ছে ময়নাগর আশুতি, যারা চেনো তারা তো জানবে। আর এটা হচ্ছে কলকাতায়, যারা বাইরে তাদেরকে বললাম কলকাতায় পড়ে। জেবা বেগম দিদিভাই কমেন্ট করেছেন, কমেন্টের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল তোমাদের জন্য, থ্যাংক ইউ, আর তোমার জন্য অনেক দোয়া রইল। শেখ সারফরাজ অল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দিদি তুমি ইন্ডাকশন কিচেনে রাখো, ভালো লাগবে। তো আমার ইন্ডাকশন তো কিচেনেই থাকবে দিদিভাই, কারণ এখন তো কারেন্টের পয়েন্ট হয়নি বলে আমি রাখতে পারছি না। তো আমার ফ্রিজ, আমার ইন্ডাকশন, আমার মিক্সার মেশিন সবগুলোই কিন্তু আমার রান্নাঘরে চলে যাবে, শুধুমাত্র রান্নাঘরে পেন্টিংয়ের কাজটা আর কারেন্টের কাজটা হয়ে গেলে তারপরে হয়ে যাবে। তো আস্তে আস্তে সাজিয়ে নেবো, একবারে তো করা কখনোই সম্ভব নয়। তো তোমার জন্য অনেক দোয়ার, অনেক ভালোবাসা রইল। সাথী আক্তার দিদিভাই কমেন্ট করেছেন, তুমি খুব সুন্দর আপু, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, সাবস্ক্রাইব করলাম, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া রইল।
মনিকা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, আপু আমি নতুন চ্যানেল খুললাম, কিন্তু কথা হলো আমাদের এলাকায় কোনো মেয়েরাই ব্লগ ভিডিও করে না, আমি প্রথম, তাই ভিডিও দেখে না অনেক সমস্যাই সমাধান করতে পারছি না। যেমন আমি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি, কিন্তু তোমার মতো অ্যানিমেশন পাচ্ছি না, পারলে একটু হেল্প করো। তো এই যে ইনশটের অ্যাপে কিন্তু সবগুলোই জিনিস তুমি পেয়ে যাবে। তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ভিডিও এডিটিং ফ্রম ইনশট অ্যাপ, মানে কীভাবে তুমি করতে পারবে, তো ওখানে কিন্তু তোমাকে A to Z সবগুলো দেখিয়ে দেবে। তো আমি যদি তোমাকে মুখে বলি তুমি তাহলে খুঁজে পাবে না, বা তোমার খুঁজতে সমস্যা হবে, তুমি পাবে না। সে কারণে বললাম আমি যেভাবে হেল্পফুল হয়েছি, তো ভাবলাম তোমাকে সেইভাবেই বলবো। তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ইনশট অ্যাপের মানে পুরো প্রসেসটা তুমি যদি দেখতে চাও, তুমি যা সার্চ করবে যে হাউ টু ইউজ ইনশট অ্যাপ ফর এডিটিং, তাহলে দেখবে তুমি একদম পুরো ডিটেলসে সব। আর হ্যাঁ, লাস্ট কিন্তু লিখবে বেঙ্গলি, মানে ইন বেঙ্গলি, তাহলে কিন্তু তোমাকে বাংলায় এরকম অনেক চ্যানেল আছে যারা তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে এবং দেখিয়ে দেবে। তো আশা করছি তুমি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে পরের ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তাহলে এই পর্যন্তই আজকের কমেন্ট শেষ করলাম। তো এবার রান্নাবান্নাতে আসি। এইভাবে যেভাবে আমরা সিম্পলি মুরগির মাংস রান্না করে থাকি ঠিক সেইভাবেই আমি রান্নাটা করলাম। তো এখানে শুধুমাত্র তেজপাতা আর এখানে বিরিয়ানির মশলাটাই অ্যাড করলাম, বাকি কিন্তু প্রসেসটা একদম সেম ছিল। তো এইভাবে কিন্তু ঝট করে মুরগির মাংসটা রান্না করে নিলাম, নিয়ে এর মধ্যেই আমি সাজিয়ে নেব, নিয়ে এর মধ্যেই আমি দমে বসিয়ে দেবো এই আমার আর কি ননস্টিকের এই কড়াইটাতেই। তো খুব তাড়াহুড়ো করেই বিরিয়ানিটা বানিয়েছিলাম, একদমই যে ধৈর্য সহকারে বানিয়েছি এমনটা কিন্তু নয়, তাহলেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। আমার হাজব্যান্ড তো একেবারেই শখ, মানে উনি ভেবেছিলাম তো মুরগির মাংস আর ভাত রান্না করব, তো সেই ক্ষেত্রে বিরিয়ানি দেখে উনি একেবারে শখ হয়ে গেছিলো। আর একদম হালকা পাতলা করে করেছিলাম, তাই খুব সুন্দর হয়েছিল খেতে। তো নিজে বানিয়েছি বলে বলছি না, এটা কিন্তু একদম সত্যি কথাই বলছি, খুব দারুণ হয়েছিল খেতে। আর রাত্রেবেলার জন্য তো গরম গরম ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমার বিরিয়ানি একেবারে কমপ্লিট হয়ে গেছে, মানে ভাতও হয়ে গেছে, মুরগির মাংসটাও হয়ে গেছে। এবারে সাজিয়ে নিয়ে যা করার একেবারে দমে আমি বসিয়ে দেবো। তো এইখানে আমি একটু বলে দিই ঠিক আমি যেভাবে বিরিয়ানিটা করে থাকি। তো এখানে সাজিয়ে নেওয়ার পর এখানে ওপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো সিরি ঘিটা কিন্তু সব থেকে মেন, যেটা টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয়। তারপরে আমি একটুখানি গরম পানির মধ্যে আমি কি করলাম বলো তো, ওই যে ফুড কালার হয় সেটা দিয়েছি, আর একটু পাউডার দুধ গুলে নিয়েছি। এমনি নর্মাল দুধ হলেও সমস্যা নেই, আমার যেহেতু পাউডার দুধ ছিল সেটাই গুলিয়ে নিই। আর এর মধ্যে কিন্তু আমি মিঠা আতর দিয়ে দিয়েছিলাম ওই যে গরম দুধের মধ্যে, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তারপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আর গোলাপ পানিটা আমি এইভাবেই ছড়িয়ে দিই। আমি ভাতের মধ্যেও দিলে হয়, তবে ভাতের মধ্যে দেওয়া হয়নি, তো এইভাবে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে আমি আর কি এটাকে আমি দমে দিয়ে দেবো। দিলেই কিন্তু আজকের বিরিয়ানি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কীভাবে বিরিয়ানি বানিয়ে থাকো, মানে এইভাবে বানিয়ে থাকো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে সালাদ করেছিলাম, শসা পেঁয়াজ আর একটা ডিম সিদ্ধও করেছিলাম। তো ডিম সিদ্ধটা আমরা দুজনেই খেয়েছিলাম, যে আমার হাজব্যান্ডকে দিয়েছি বলে উনি একা খাবেন এমনটা কখনোই না, উনি আমাকে না দিয়ে তো খাবেনই না। তো এইভাবেই আজকের বিকেল থেকে রাতটা কাটালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।